এমন একটি সমুদ্র সৈকত যেখানে পা রাখলেই বালুর নিচের শয়তান সবাইকে গিলে খায়, আর সেখানেই চলে যায় কয়েকজন তরুণ তরুণী। সেখানে তাদের মাত্র একটি নিয়ম রয়েছে, কোনো অবস্থাতেই বালু স্পর্শ করা যাবে না। চলুন জেনে নেওয়া যাক এই নিষেধাজ্ঞা অমান্য করলে আসলে কি ঘটতে পারে। একদল বন্ধু মিলে সমুদ্র সৈকতে এক জমজমাট পার্টির আয়োজন করে। তারা আনন্দ ফুর্তি করে দারুণ সময় কাটাচ্ছিল। মেয়েরা সুইমিং স্যুট পরে নাচছিল আর বিভিন্ন ধরনের পানি উপভোগ করছিল। অন্যদিকে ছেলেরা মেতে উঠেছিল নানা রকম প্রতিযোগিতার আইডিয়া করার জন্য। ভ্যান্স এবং গিলবার্ট নামের দুই বন্ধু আঠালো কিছু একটা দিয়ে ঢাকা বিশাল এক বল খুঁজে পায় এবং সেটাকে তারা টেনে হিঁচড়ে পার্টির কাছাকাছি নিয়ে আসে। বিনোদন, ড্রিঙ্কস, প্র্যাঙ্ক আর চুম্বন ভরা সেই পার্টি যেন শব্দের সবকিছুই ছিল। পার্টি করতে করতে পরের দিন সকালে মিস এবং কেইলি লাইফ গার্ডের কেবিনে জেগে ওঠে। জোনহা এবং সান্ডা ঘুমিয়েছিল গাড়ির ভেতরে এবং গাড়ির পেছনের সিটে ঘুমাচ্ছিল ভ্যান্স এবং রনি। আর গিলবার্ট তো সরাসরি একটা ময়লা ড্রামের ভেতরেই ঘুমিয়ে গিয়েছিল, যেখানে তার দুষ্টু বন্ধুরা তাকে মজা করে সেখানে রেখেছিল। এইদিকে মার্শা জেগে ওঠে একটি পিকনিক টেবিলের ওপর, কিন্তু তার গায়ে ওপরের কোনো কাপড় ছিল না। কেইলি লাইফ গার্ড কেবিন থেকে বের হয়ে বন্ধুদের গাড়িটি দেখতে পায়। তাদের মধ্যে জোনহাও ছিল, যা কেইলির জন্য বেশ অস্বস্তিকর, কারণ জোনহা তার প্রাক্তন বয়ফ্রেন্ড ছিল। কেইলি অবাক হয়ে লক্ষ্য করে যে অন্য বন্ধুদের সে কোথাও আশেপাশে খুঁজে পাচ্ছে না। সৈকতে কেবল রয়েছে তাদের স্লিপিং ব্যাগগুলো। এইদিকে মার্শা জেগে উঠে দেখে তার বিকিনির ওপরের অংশটা নিখোঁজ। সে নিশ্চিত ছিল যে তার বান্ধবী দেহাই তার এই পোশাকটি নিয়ে গিয়েছে। এরই মধ্যে মার্শার শরীর প্রচন্ড খারাপ হতে শুরু করে এবং সে বমি করতে যায়, কিন্তু তখনই কেইলি লক্ষ্য করে সৈকতে এসে বসে একটি পাখিকে বালু যেন ভেতরের দিকে চুষে নিচ্ছে। সে মার্শাকে সতর্ক করার চেষ্টা করে যাতে সে টেবিলের নিচে পা না রাখে, কিন্তু মেয়েটি কোনো কথা না শুনে বালুর ওপর পা দিয়ে দেয়। সাথে সাথে কোনো একটা অদৃশ্য শক্তি তাকেও নিচের দিকে টানতে শুরু করে। মেয়েটি মরিয়া হয়ে চিৎকার করতে থাকে, কিন্তু বাকি সবাই এতটাই হ্যাংওভার ছিল যে কেউই প্রথমে বুঝতেই পারছিল না আসলে কি ঘটছে। তাকে বাঁচাতে কেবল ভ্যানিসি এগিয়ে যায়, তবে দুর্ভাগ্যবশত বালু সেই ছেলেটিকেও টেনে ধরতে শুরু করে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই গাড়ি স্টার্ট করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা এতে ব্যর্থ হয়ে যায়, যাতে তারা আতঙ্কিত হয়ে পড়ে কারণ গাড়িটি স্টার্টই হচ্ছিল না। মিস লাইফগার্ড কেবিনের ভেতরে একটি দড়ি খুঁজে পায় এবং সেটি ভ্যানিসের দিকে ছুড়ে দেয়, কিন্তু আফসোস সে বালুর টান এতটাই শক্তিশালী ছিল যে তা আক্ষরিক অর্থেই ছেলেটিকে পিষে চ্যাপ্টা করে ফেলে। কিছুক্ষণের মধ্যে ভ্যান সম্পূর্ণভাবে বালুর নিচে তলিয়ে যায়। মার্শার ভাগ্যেও ঠিক একই রকমই হয়। রনি কান্নায় ভেঙে পড়ে কারণ সে ছিল ভ্যান্সের প্রেমিকা। এইদিকে আমরা স্পষ্ট হয়ে যায় যে এটা কোনো সাধারণ চোরাবালি ছিল না, বরং তার চেয়েও ভয়ঙ্কর ও ভয়ানক কিছু একটা ছিল। তারা জরুরি সেবায় ফোন করতে চায়, কিন্তু তাদের সব মোবাইল ফোন তো রয়েছে গাড়ির ডিকিতে। গত রাতের পার্টির কোনো আপত্তিকর ছবি বা ভিডিও যাতে তৈরি না হয় সেজন্য তারা আগে থেকে নিজেদের সব ফোন সেখানে তালাবদ্ধ করে রেখেছিল। জোনহা আবারও গাড়িটি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে গাড়িটির ব্যাটারি পুরোপুরি চার্জিং হয়ে গিয়েছে। কেইলি বালুর দিকে তার হাতটি একটু বাড়িয়ে দেয় এবং দেখতে পায় বালু থেকে সুতার মতো ক্ষুদ্র ক্ষুদ্র লোম বেরিয়ে আসছে। এইদিকে ময়লা ড্রামের ভেতরে গিলবার্টের ঘুম ভাঙে। সে তখন বুঝতে পারে সে ভেতরে আটকা গিয়েছে এবং সে বের হতে পারছে না। তখন বন্ধুরা তাকে অনুরোধ করে সে যেন একটুকু নড়াচড়া করে না, কিন্তু সে বেচারা কিছুই বুঝতে পারে না। গিলবার্ট প্রথমে এই পুরো ব্যাপারটি বিশ্বাস করতে চায় না এবং ভাবে এটা বোধহয় বন্ধুদের একটি নতুন কোনো প্র্যাঙ্ক, কিন্তু সে নিজেও একা বের হতে পারছিল না আর তাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসছিল না। এভাবে বহু ঘন্টা পার হয়ে যায়। রনি তার ডায়েরিতে কিছু একটা লিখছিল। জোনহা এবং সান্ডা ঝিমাচ্ছিল আর গিলবার্ট অতিরিক্ত গরমে সানস্ট্রোক করে বসে। কেলি মিসকে জিজ্ঞেস করে গত রাতে আসলে কি ঘটেছিল, কেন তারা গতকাল স্বাভাবিকভাবে বালুর উপর দিয়ে হেঁটে বেড়াতে পারছিল আর আজ কেন পারছে না। সে বন্ধুদের দিকে সানস্ক্রিন ক্রিমের একটি টিউব ছুড়ে দেয় এবং আবারও সে একই প্রশ্ন করে এই এক রাতে কি এমন বদলে গেল যে আমরা এখন বালুতে নামতে পারছি না। এরপর অবশেষে বাকিরা বুঝতে পারে যে সমস্ত কিশোর কিশোরী এখন সৈকতে অনুপস্থিত তারা সবাই এর নরকীয় বালুর শিকারে পরিণত হয়েছে। সৈকতের সমস্ত মানুষের মধ্যে কেবল তারাই কয়েকজন এখন পর্যন্ত বেঁচে আছে। ঠিক এই মুহূর্তে জোনহা গিলবার্টকে ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। সানস্ক্রিনের বোতলটি দেখে মোটাসোটা ছেলেটি সকালের মধ্যে এই প্রথমবারের মতো একটু হাসে। ঠিক তখনই গিলবার্ট সৈকতের কিনারায় সে
আঠালো গোলাকারের অবশিষ্ট অংশ লক্ষ্য করে, যা সে গতকাল রাতে ভ্যান্সের সাথে টেনে এনেছিল। এরপর তারা সবাই বুঝতে পারে এই গোলকটি আসলে কোনো সাধারণ বল ছিল না, যা ছিল এক ভয়ঙ্কর প্রাণীর ডিম। আর গত রাতেই সেটা ফুটে ভেতর থেকে আসল দানবটি বের হয়ে এসেছে। আর এই দানবটি এখন বালুর নিচে লুকিয়ে আছে এবং তার এলাকায় যা কিছু পড়ছে সে সবকিছু খেয়ে ফেলছে। এই নরকীয় দানবটি ইতিমধ্যে ভ্যান্স, হিদার, মার্শা এবং আরো অনেক কিশোর কিশোরীকে খেয়ে ফেলেছে। দানবটির আকার কত বড় তা বোঝার জন্য কেলি লাইফগার্ড কেবিন থেকে কিছু হটডগ খুঁজে বের করে এবং সৈকতের বিভিন্ন প্রান্তে সেগুলো ছুঁড়ে মারে। দানবটি প্রথমে 2টি সসেজ নিমিষে খেয়ে ফেলে। এরপর গিলবার্টের ডামের পাশে এসে বসা একটি পাখিকে সে টেনে নিয়ে যায়, কিন্তু মিস যখন তৃতীয় সসেজটি ছুঁড়ে দেয় তখন দানবটি সেটা স্পর্শও করে না। এর অর্থ হলো দানবটির নাগাল তত দূর পর্যন্ত পৌঁছায় না। এই আবিষ্কার বন্ধুদের মধ্যে বেঁচে থাকার এক নতুন আশা জাগিয়ে তোলে। তবে সমস্যা হলো সেই নিরাপদ সসেজটি যেখানে পড়েছে সেখান থেকে তাদের দূরত্ব অনেকটা বেশি। জোনহা 2টি সাইনবোর্ড নেয় এবং সেগুলোকে ব্রিজের মতো ব্যবহার করে পিকনিক টেবিলটির দিকে যাওয়ার চেষ্টা করে। এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যেও সে কেইলির সাথে ঝগড়া করার সময় পায়, কারণ সে তার প্রাক্তন প্রেমিকা কেইলিকে মিসের সাথে দেখে হিংসা করছিল। জোনহা কোনো মতে টেবিল পর্যন্ত পৌঁছায়, কিন্তু হঠাৎ করেই পায়ের নিচে সার্ফবোর্ড বোর্ডটি পিছলে যায়। ফলে সে বালুর খুব কাছাকাছি ঝুঁকে পড়ে। মনে হচ্ছিল বালুর নিচে সে অদৃশ্য দানবটি ইচ্ছে করে সার্ফবোর্ডটি নাড়িয়ে দিয়েছিল। মুহূর্তের মধ্যে বালু থেকে কিছু চুম্বকীয় সুর বেরিয়ে আসে এবং জোনার পেটে আঘাত করে জখম করে দেয়। সে কোনো রকমের লাফ দিয়ে টেবিলের ওপর উঠে, কিন্তু শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে, আর যা ছিল জেলিফিশের খামরের মতো, তবে তার চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী। বোঝাই যাচ্ছিল বালুর নিচে দানবটি অত্যন্ত বিষাক্ত। টেবিলের ওপর থেকে জোনহা বালুর ওপর পড়ে থাকা একটি ব্যাগ দেখতে পায়। ব্যাগ থেকে একটি কলা বের করে বালুর ওপর দেয় এবং পরীক্ষা করে, কিন্তু দানবটি সেটা স্পর্শ করেনি। জোনহা লক্ষ্য করে ফলটি আসলে ক্যাম্পফায়ারে পুড়ে যাওয়া ছায়ের ওপর পড়েছিল। নিজের জীবন বাজি রেখে জোনা সেই ছায়ের স্তূপের ঠিক মাঝখানে লাফ দেয়। আশ্চর্যজনক ভাবে তার কোনো ক্ষতি হয় না। এর মানে এই অজ্ঞাত প্রাণীটি আগুন এবং পোড়া ছাইকে ভয় পায়। তখন জোনা নিজেকে কিছুটা সামলে নিয়ে সে কলাটি খেয়ে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত তার পেটের ক্ষতটি অত্যন্ত ভয়াবহ রূপ নিচ্ছিল এবং সেখানে পচন ধরতে শুরু করেছিল। কেইলি জোনাকে দ্রুত টেবিলের দিকে ফিরে আসতে বলে এবং সে ব্যাগটির ভেতরে দেখতে বলে। ব্যাগের ভেতরে তারা কিছু পানীয় পায়। রনি ও সান্ডার জন্য সোডার ক্যান, গিলবার্টের জন্য একটি বোতল, আর কেলি ও মিচের জন্য পেপসির ক্যান। এইদিকে জোনার অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে, এমনকি তার পেটের ক্ষত থেকে অদ্ভুত সুর বের হতে দেখা যায়। জোনহা নরকীয় যন্ত্রণা সহ্য করে সে পিকনিক টেবিলের উপর শুয়ে পড়ে। এইদিকে বন্ধুরা দেখতে পায় যে বালুর ওপর থাকা সার্ফবোর্ড গুলো নিজে নিজেই নড়ছে। এর অর্থ হলো জোনহা আর কোনোভাবে গাড়ির কাছে ফিরে আসতে পারবে না। এমনকি গাড়ির ভেতরে থাকা সান্ডা আর রনিও খুব একটা নিরাপদে ছিল না, কারণ বালুর দানবটি আস্তে আস্তে গাড়ির চাকার রাবার খেতে শুরু করেছিল। গিলবার্ট চিৎকার করে বলে যেভাবেই হোক গাড়ির বুট থেকে তাদের মোবাইল ফোনগুলো বের করতে হবে। রনি গাড়ির ভেতরে পেছনের সিটটি নামিয়ে ভেতর থেকে বুট খোলার চেষ্টা করে, কিন্তু এই পদ্ধতি কাজ করে না। এখন সান্ডা গাড়ির প্রান্তে দাঁড়িয়ে রনির হাত শক্ত করে ধরে রাখে, যাতে রনি বাইরে চলে বুট খোলার চেষ্টা করতে পারে। কিন্তু কয়েকবার চেষ্টা করার পর স্পষ্ট হয়ে যায় যে এইভাবে বুট পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এখন তাদের অন্য কোনো উপায় দরকার। কেইলি লাইফগার্ডের টাওয়ারে একটি রেস্কিউ হুক খুঁজে পায় এবং সেটি রনির দিকে ছুড়ে দেয়। রনি এক হাতে সান্ডার হাত এবং অন্য হাতে হুকটি ধরে কোনো মতে বুটের ডালাটি খোলে, কিন্তু সে ফোনগুলো বের করার আগে বুটের ভারী ডালাটি ধপ করে বন্ধ হয়ে যায় এবং তার আঙ্গুলগুলো আটকে গিয়ে তার মধ্যে চাপা পড়ে। ঠিক এই চরম মুহূর্তে সৈকতে একটি পুলিশের টহল গাড়ি এসে হাজির হয়। সবাই তখন চিৎকার করে পুলিশ অফিসারকে এই ভয়ানক পিকনিকের কথা জানিয়ে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু অফিসার স্বভাবতই তাদের কথা বিশ্বাস করে না। তখন তিনি ভাবেন তারাও হয়তো কোনো নিষিদ্ধ মাদক গ্রহণ করেছে এবং এখন সবাই মিলে উল্টাপাল্টা দেখছে। পুলিশ অফিসারটি অত্যন্ত শান্তভাবে নিজের গাড়ি থেকে নেমে আসেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো পুলিশ অফিসারের কোনো ক্ষতি হয় না। তিনি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে বাকিদের নিয়ে উপহাস করতে থাকেন। বিশেষ করে ড্রামের ভেতরে আটকে থাকা মোটাসোটা গিলবার্টকে দেখে তিনি বেশ মজা পান। তখন বাকিরা সবাই বুঝতে পারে অফিসারটি বেঁচে থাকার কারণ হলো তার জুতো। তার বুট জুতো জোড়া ছিল অত্যন্ত মোটা। অফিসার কেইলি এবং মিসকে লাইফগার্ড টাওয়ার থেকে নিচে নেমে আসার নির্দেশ দেয়, কিন্তু তারা পরিষ্কারভাবে তা করতে অস্বীকৃতি জানায়। ঠিক তখনই অফিসারের হাতের চাবিটি বালুর ওপর পড়ে যায় এবং তিনি
তিনি সেটি তুলতে নিচু হন। সে মুহূর্তে বালু তার হাতটি শক্ত করে চেপে ধরে। অফিসার নিজের আত্মরক্ষার জন্য পেপার স্প্রে ব্যবহার করে, যা তাকে সাময়িক সাহায্য করলেও ততক্ষণে তিনি তার নিজের ডান হাতটি হারিয়ে ফেলেন। তীব্র যন্ত্রণায় এবং শোকের কারণে তিনি বালুর ওপর পড়ে যান। স্বাভাবিকভাবেই তিনি সেই বালুর দানবের শিকার হয়ে যায়। কেইলি কোনো মতে উপর থেকে অফিসারের পেপার স্প্রে নিজের কাছে টেনে নিতে সক্ষম হয়। এইবার মিসের মাথায় একটি নতুন বুদ্ধি আসে। সে জুতো জোড়া পরে নেয়, এছাড়াও সে পায়ে তোয়ালা জড়িয়ে নেয়। এরপর সে পেপার স্প্রে ছড়িয়ে দৌড়ে পুলিশের গাড়িতে যাওয়ার পরিকল্পনা করে, যাতে গাড়িটি নিয়ে এসে বাকিদের উদ্ধার করে এখান থেকে পালানো যায়। সান্ডা গাড়ি থেকে তার দিকে দুটি তোয়ালা ছুঁড়ে মারে। প্রথম তোয়ালাটি মিস সফলভাবে ধরে ফেলে, কিন্তু দ্বিতীয়টি ধরতে যাওয়ার সময় লাইফ গার্ড কেবিনের বারান্দার রেলিংটি ভেঙে যায় এবং সে সরাসরি বালুর উপর আছড়ে পড়ে যায়। বালুর দানবটি সাথে সাথেই তাকে আক্রমণ করে। দুর্ভাগ্যবশত বন্ধুদের কেউই তাকে সাহায্য করতে পারে না। তারা কেবল অসহায়ভাবে তাদের বন্ধুর জীবনের শেষ কয়েকটা সেকেন্ড চোখের সামনে দেখতে পায়। বালুর ওপর পড়ে থাকে কেবল একটি লাল রক্তের দাগ। মিসের মৃত্যুতে কেইলি পুরোপুরি ভেঙে পড়লেও সে হাল ছাড়তে রাজি ছিল না। সে সান্ডাকে বাধ্য করে গাড়ির ছাদ থেকে রেলিং এর কিছু ভাঙা অংশ পিকনিক টেবিলের দিকে বাড়িয়ে দিতে আর নিজের টাওয়ার থেকে সরাসরি লাফ দিয়ে গাড়ির ভেতরে এসে পড়ে। গাড়িতে ঢুকতে কেইলি সান্ডাকে জোরে সোরে একটি চড় মারে, কারণ সান্ডা গত রাত্রে কেইলি বয়ফ্রেন্ডের সাথে রাত কাটিয়েছিল। কেইলি দেখতে পায় জোনহা এখনো বেঁচে আছে এবং এই চরম মুহূর্তে তারা একে অপরের প্রতি ভালোবাসার স্বীকারোক্তি দেয়। এরপর কেইলি এবং সান্ডা মিলে যৌথ প্রচেষ্টায় রনির আঙ্গুলগুলো গাড়ির বুটের ডালার নিচ থেকে মুক্ত করে। রনি তীব্র যন্ত্রণায় ছটপট করছিল, তবে ভাগ্যে সে অত্যন্ত এই ফাঁদ থেকে বের হতে পেরেছিল। মেয়েরা তার ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দেয়। এদিকে গিলবার্ট তখন বুঝতে পারে ড্রাম থেকে বের হওয়ার চেষ্টার সময় ড্রামের ধারালো কোণের কারণে তার পেট কেটে গিয়েছে। তার রক্ত তখন বালুর ওপর টপ টপ করে পড়তে শুরু করেছিল, যা দানবটি টের পেয়ে যায় ঠিক কোথায় তার শিকার লুকিয়ে আছে। সান্ডা ভাঙা রেলিং এর টুকরোগুলো ব্রিজের মতো ব্যবহার করে পিকনিক টেবিলের ওপর শুয়ে থাকা আহত জোনার কাছে পৌঁছানোর চেষ্টা করে। কেলিও সে রেলিং এর ওপর দিয়ে তার পিছু নেওয়ার জন্য চেষ্টা করে। সবার শেষে আসছিল রনি, কিন্তু শেষ মুহূর্তে সে হোঁচট খেয়ে বালুর ওপরে আছড়ে পড়ে। কেলি ওপর থেকে পেপার স্প্রে ব্যবহার করলেও কোনো লাভই হয় না। বালুর দানবটি রনিকে টেনে ভেতরে নিয়ে যায়। সান্ডা এবার মিচে এসে পুরনো পরিকল্পনা কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। সে পায়ে ভালো করে তোয়ালে জড়িয়ে নেয়। পেপার স্প্রে ঢেলে সে এক দৌড়ে পুলিশের গাড়ির দিকে চলে যায়। তার এই প্রচেষ্টা সফল হয়। সে পুলিশের গাড়ির ভেতরে লাফিয়ে পড়ে আনন্দে চিৎকার করে ওঠে, কিন্তু ঠিক তার কয়েক সেকেন্ড পরেই বালুর দানবটি গিলবার্টকে আক্রমণ করে। সে ড্রামের তলা ফুটো করে মোটাসোটা গিলবার্টকে আক্ষরিক অর্থে নিচের দিকে চুষে নেয়। এই ভয়ঙ্কর প্রাণীর শরীর থেকে এবার বিশালাকার এবং দীর্ঘ সুর বের হয় এবং সেই সুর দিয়ে পুলিশের গাড়িটিকে আঘাত করতে থাকে। আঘাতে সান্ডা গাড়ির ভেতর থেকে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। রাত নেমে আসে। সান্ডার যখন জ্ঞান ফিরে আসে, সে পুলিশের গাড়ির পেছনের অংশে একটি হাওয়া ভর্তি লাইফ রাইড খুঁজে পায়। সে সেটিকে ফুলিয়ে তার ভেতরে চড়ে বসে এবং কেইলি এবং জোনাকে পিকনিক টেবিল থেকে পুলিশের গাড়িতে চলে আসতে সাহায্য করে। হঠাৎ করে বালুর নিচ থেকে একটি বিশাল উজ্জ্বল সুর বেরিয়ে এসে কেইলিকে আক্রমণ করে। কেইলি দ্রুত গাড়িতে উঠে এবং সেখানে থাকা দুইটি পেট্রোল ক্যান খুঁজে পায়। সে ওই জ্বালানি ব্যবহার করে দানবটি সে দানবীয় সুর আগুনে পুড়িয়ে দেয়। তারা তখন গাড়ির ভেতরে নিজেদের বন্দী করে নেয় এবং আতঙ্কের সাথে লক্ষ্য করে কিভাবে জ্বলন্ত বিশাল সুরটি তাদের ধরার প্রাণপণ চেষ্টা করছে। অবশেষে বালুর দানবটি পিছু হটে, কিন্তু কেইলি আর সান্ডা অত্যন্ত দুঃখের সাথে আবিষ্কার করে পেটের মারাত্মক আঘাতের কারণে জোনার বেঁচে নেই। দুই মেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং দীর্ঘ ধকল ও ক্লান্তির কারণে একসময় গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে এক ব্যক্তি তাদের গাড়ির জানলায় টোকা দেয়। সে তখন জিজ্ঞেস করে তারা এখানে কি করছে আর কেনই বা এখানে আছে। কেইলি এবং সান্ডা চোখ মেলে দেখে যে দানবটি উধাও হয়ে গিয়েছে আর মানুষজন এখন স্বাভাবিকভাবে বালুর উপর হেঁটে বেড়াতে পারছে। এরপর তারা স্বাভাবিকভাবে বালুর উপর দিয়ে হেঁটে যেতে পারছিল, কিন্তু দানবটি কোথায় গেল এটা কেউই জানে না। এরপর আমরা অন্য একটি দৃশ্য দেখি। পানির নিচে জেলিফিশের মতো দেখতে এক বিশাল আকৃতির প্রাণী সাঁতার কেটে এগিয়ে আসছে অন্য এক সৈকতের দিকে, যে সৈকতটা ছিল সাধারণ মানুষের ভরপুর। আর এই সাসপেন্স দিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা ভাবুন তো, আপনারা হয়তো ঈদের ছুটিতে ঘুরতে গেলেন কক্সেস বাজার বা কোনো একটা সমুদ্র সৈকতে, কিন্তু ঠিক তখনই দেখলেন বালুর নিচ থেকে কেউ আপনাদেরকে চুষে নিচ্ছে। তাহলে বিষয়টা কেমন লাগবে আপনাদের কাছে? এটি আপনারা কমেন্টে লিখে দেন। এতক্ষণ পর্যন্ত আমাকে শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ঠান্ডা লাগার জন্য আমার গলাটা অন্যরকম শোনা যেতে পারে, তার জন্য আমি অনেক দুঃখিত। আশা করি পরবর্তী ভিডিওতে এমন হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।